পূর্ণ শক্তির দল না হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে, বললেন নান্নু। সাফল্য পেতে টপ অর্ডারে সাইফ শান্তদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান। টিম ম্যানেজমেন্টে যারা আছে এখন এদেরও দায়িত্ব আছে, কোন জায়গায় লেকিংস আছে এগুলিকে কিন্তু। পিএমও এর নিয়ম লঙ্ঘন করে ফেঁসে যাচ্ছে আইপিএলের দল রাজস্থান। ডাগআউটে বসে ফোন ব্যবহার করায় করা সমালোচনা, তদন্তে নেমেছে বিসিসিআই। বরখাস্ত মোহামেডানের প্রথম লিগ শিরোপা উপহার দেয়া কোচ আলফাজ আহমেদ। ক্লাবের ব্যর্থতার দায়ে করা হলো বলির পাঠা ভারপ্রাপ্ত কোচ আব্দুল কাইয়ুম সেন্টু। ডোপ টেস্টে পজিটিভ হয়ে 2 বছরের জন্য নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। বিইউএর দাবি জানা সত্ত্বেও নিয়েছেন নিষিদ্ধ ড্রাগ, অভিযোগ অস্বীকার। যেহেতু আমি ইচ্ছাকৃত করিনি, আমার মেডিকেল ডকুমেন্টসই ছিল, আমি সশরীরে ওখানে প্রেজেন্ট হয়ে স্যাম্পল দিয়েছি। এবং ইপিএলে শিরোপার রেস জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি। হাই ভোল্টেজ ম্যাচে চেলসিকে 3-0 গোলে উড়িয়ে দিল সিটিজেনরা, চিন্তায় আর্সেনাল। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখা যাবে না। নিউজিল্যান্ড পূর্ণ শক্তির দল না হলেও সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। সাফল্য পেতে টপ অর্ডারের সাইফ শান্তদের আরও দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে প্রিমিয়ার লিগের সূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও ক্লাবগুলোর চাহিদা অনুসারে আগামী মাসের শুরুর দিকে হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান নান্নু। সাইফ হাসান খুব অল্প সময়ের জন্যই জ্বলে উঠেছিলেন। এশিয়া কাপে ঝলক দেখালো, এরপর টি-20 কিংবা ওয়ানডেতে বড্ড মলিন এই ব্যাটার। পাকিস্তান সিরিজে 3 ম্যাচে করেছেন মাত্র 52 রান, ওপেনিংয়ে যা একেবারেই বেমানান। নিউজিল্যান্ড সিরিজেই হতে পারে শেষ সুযোগ। প্রধান নির্বাচকের কথায় সেটা আজ করতে পেরেছেন সাইফ নিজেও। তাই তো মিরপুরে একাই নিজেকে পরিণত করতে ব্যস্ত সাইফ। অভিজ্ঞতা, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকলেও সাইফের জন্য একাদশে সুযোগ মিলছে না সৌম্যের। আরেক টপ অর্ডার ব্যাটার শান্ত নেই রানের মধ্যে। শেষ 10 ওয়ানডেতে করেছেন 157 রান। নিউজিল্যান্ড সিরিজে সাফল্য পেতে এই পজিশনে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ নান্নুর। আমাদের এখানে দীর্ঘদিন ধরেই আমরা ওপেনার প্লেয়ারটা নিয়ে সমস্যা হচ্ছিল এবং মিডল অর্ডারে এখন যেটা সমস্যা হচ্ছে, তো আমার মনে হয় একটা বা পুরা ফুলফিল একটা দল কিন্তু ওইভাবে রেডি হয় না। এটাকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে। এখানে টিম ম্যানেজমেন্টে যারা আছে এখন এদেরও দায়িত্ব আছে, কোন জায়গায় লেকিংস আছে এগুলিকে কিন্তু ঠিক ভালো মতো কাজ করে কিন্তু খেলোয়াড়দেরকে তৈরি করা। তো এখানে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে। এই নিউজিল্যান্ড সিরিজের ওপর নির্ভর করে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের ভবিষ্যৎ। মেগা আসরে সরাসরি খেলতে এই সিরিজ জিততেই হবে টাইগারদের। যদিও সেরা ক্রিকেটারদের অনেককে স্কোয়াডে রাখেনি কিউইরা, তারপরও টাইগারদের সতর্ক থাকতে হবে বলে মনে করেন নান্নু। নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব ফর্মেটেই কিন্তু একটা চ্যালেঞ্জ সবসময় যে কোনো দেশকেই দেয়। তো সেই হিসাবে নিউজিল্যান্ড সিরিজটা হালকাভাবে নেওয়াটা যাবে না, কারণ যেহেতু আমাদের হোম সোইলে খেলা, আমাদের পয়েন্টগুলি খুব দরকার আছে। এখানে হালকাভাবে চিন্তা ভাবনার কারণ ওরা অনেকগুলি খেলোয়াড় কিন্তু পরিবর্তন করে এসেছে। ওদের রেগুলার যে খেলোয়াড়রা আছে ওদেরকে অলমোস্ট বেশ কিছু পরিবর্তন করে এনেছে। এদিকে টাইংবাল বোর্ডে এসেই প্রিমিয়ার লিগ শুরু করতে ক্লাবগুলোর সঙ্গে ইতিবাচক বৈঠক করেছে, তবে এখনও সূচি চূড়ান্ত হয়নি। সুপার লিগ হওয়া না হওয়া নিয়ে আছে জটিলতা। দ্রুত সমাধানের আশ্বাস টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নুর। মোটামুটি আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে এটা হয় এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করা। তো সব কিছুই আপনাদেরকে 100% আপডেট আগামীকালকে দেওয়া হবে। সোমবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করবেন টুর্নামেন্ট কমিটির প্রধান। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। পিএমওএ এর নিয়ম লঙ্ঘন করে ফেঁসে যাচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। ম্যাচ চলাকালীন দলটির ম্যানেজারকে ডাগআউটে বসে ফোন ব্যবহার করতে দেখা গেছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক আইপিএল সভাপতি। বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ফোন ব্যবহার করে কোনো নিয়ম লঙ্ঘন করা হয়েছে কিনা সেটা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। দেখে স্বাভাবিক মনে হলেও আইপিএলের বহু ম্যাচের ফলাফলই কৌতূহলের জন্ম দিয়েছে সমর্থকদের মাঝে। এমনকি ক্রিকেট বিশ্লেষকরাও বহু ম্যাচকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না। ফিক্সিংয়ের সরাসরি কোনো অভিযোগ না থাকলেও একেবারে উড়িয়ে দেয়া যায় না।
এমন এক সন্দেহজনক ঘটনা ঘটল শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে। 11তম ওভারে দেখা যায় ডাগআউটে বসে নিজের পকেট থেকে ফোন বের করছেন দলটির ম্যানেজার রমি ভিন্দার। এ সময় তার পাশে বসা ছিলেন দলটির ওপেনার বৈভব সূর্যবংশী। তাকে উকি মারতে দেখা যায় রমির ফোনের দিকে। পুরো ঘটনা দেখা গেছে ক্যামেরায়। এমন ঘটনার পরও বিষয়টি নিয়ে খুব বেশি পদক্ষেপ নিতে দেখা যাচ্ছিল না বিসিসিআইকে, যে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও পোস্ট করে বলেন, কোথায় এন্টি কারাপশন, এটা নিয়ম বহির্ভূত। আইপিএলের নিয়ম অনুযায়ী পিএমওএ অর্থাৎ প্লেয়ার ও ম্যাচ অফিসিয়াল এরিয়ায় প্রোটোকল অনুযায়ী মুঠোফোন এবং অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করার অনুমতি নেই, যার আওতাভুক্ত ড্রেসিং রুমের সামনে, খেলোয়াড়দের ম্যাচ দেখার জায়গা, থার্ড আম্পায়ার এলাকা, ম্যাচ রেফারি, খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের খাবারের এলাকা, ডাগআউট এবং বিসিসিআই অ্যান্টি কারাপশন অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট কর্তৃক নির্ধারিত অন্য কোনো এলাকা। খেলোয়াড় ও স্টাফদের স্টেডিয়ামে ঢোকার পরপরই ফোন ও স্মার্ট ওয়াচ জমা দিতে হয়। ম্যানেজার ড্রেসিং রুমে ফোন ব্যবহার করতে পারেন, এমনকি ডাগআউটে সঙ্গেও নিয়ে যেতে পারেন, তবে ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি দেখভালের জন্য বিসিসিআই অ্যান্টি কারাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের প্রধান কর্তৃক নিযুক্ত 2 জন বিসিসিআই অ্যান্টি কারাপশন ম্যানেজার পিএমওএ তদারকির এবং সঠিক প্রোটোকল অনুসরণ নিশ্চিত করার দায়িত্বে থাকেন। তবে এই সময় কেউ ছিলেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়গুলো নজরে এসেছে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের। রমি ভিন্দার কাণ্ড নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। যেহেতু তিনি ম্যানেজার, তাই নিয়ম অনুযায়ী তার কাছে মোবাইল রাখা অনুমোদিত। সুতরাং পিএমওএতে ম্যানেজার এবং ডাক্তারদের মোবাইল বহন করার অনুমতি আছে, এটাই প্রথম বিষয়। দ্বিতীয়ত, তিনি আমাদের বিদ্যমান আইপিএল নিয়মের অধীনে কোনো প্রোটোকল বা নিয়ম লঙ্ঘন করছে কিনা আমরা তা যাচাই করার চেষ্টা করছি এবং প্রক্রিয়া শুরু করে দিয়েছি। সুতরাং যদি কোনো নেতিবাচক কিছু পাওয়া যায় আমরা ব্যবস্থা নেব, অন্যথায় তার কাছে মোবাইল থাকাতে অন্য কোনো নিয়ম লঙ্ঘন হয়নি। এর আগে চলতি বছর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চলাকালীন ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। পিএসএল পর্ব শেষ। আপাতত দারুণ পারফরমেন্স দেখিয়ে দেশের ডাকে ঘরের ছেলেরা ফিরলেন ঘরে আজ সকালে। একসঙ্গে 4 টাইগার ক্রিকেটার মুস্তাফিজ, পারভেজ ইমন, তানজিদ তামিম এবং রিশাদ হোসেন ফিরে এসেছেন দেশে। পেশোয়ার জালমির হয়ে আরও একটি ম্যাচ খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে নাহিদ রানা এবং শরীফুলকে। 14 এপ্রিল পহেলা বৈশাখের দিন ফিরবেন এই 2 পেসার। ইমন ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন বাকি সবাই। আইপিএলের দরজা বন্ধ হয়ে যাওয়া যেন আশীর্বাদ হয়ে এসেছিল টাইগার ক্রিকেটে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বৈরী আচরণের কারণেই কিনা বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় পাকিস্তান। পিএসএল এর নিলামে এবং সরাসরি চুক্তিতে প্রথমবারের মতো দল পান 6 ক্রিকেটার। বাংলাদেশের ইতিহাসে যা ছিল অবিশ্বাস্য এক ঘটনা। অম্লমধুর সেই পিএসএল শেষ করে এবার দেশে ফিরলেন ক্রিকেটাররা। লাহোর কালান্দার্সের হয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগে অংশ নেন মুস্তাফিজুর রহমান। 2018 সালে সময়টা ভালো না কাটলেও এবারের আসরে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন কাটার মাস্টার। 18 সালে যেখানে ছিল 5 ম্যাচে 4 উইকেট, সেখানে এবার সমান ম্যাচে উইকেট বেড়েছে 2টা। তবে শুধু উইকেট দিয়ে মুস্তাফিজের মাঠের আগ্রাসন কাউন্ট করলে ভুল করবেন। লাহোরের প্রাণ ভোমরা ছিলেন সাতক্ষীরা সাইনাইট। ম্যাচের পর ম্যাচ কিপ্টে বোলিং করে প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস ছুটিয়েছেন তিনি। যদিও ওভারঅল ইকোনমি 7.17, কিন্তু তার বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন কালান্দার্সের মালিক সামির রানা। একই টিমে ছিলেন পারভেজ হোসেন ইমন। 2 ম্যাচে 4 নম্বরে ব্যাট করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেননি এই হার্ড হিটার ব্যাটার। একদিন করেছেন 14 আর একদিন 12। পরে বৃষ্টির কারণে ছোট দৈর্ঘ্যের 3য় ম্যাচে নিজের পছন্দের ব্যাটিং পজিশন ফিরে পান ইমন। ওপেনিংয়ে নেমে মুলতান সুলতানসের বোলারদের কচু কাটা করেন চট্টগ্রামের ছেলে। 19 বলে করেন 43 রান, হাঁকান 5টা ছক্কা। সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান ইমন। পরে সুস্থ হতে 3 সপ্তাহ সময় লাগবে বলে জানানো হয় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। তাই 21 এপ্রিল পর্যন্ত এনওসি থাকলেও বাকিদের সঙ্গে ফিরে এসেছেন ইমন। এখন বিসিবিতে চলবে তার পুনর্বাসন। বিসিবির মেডিকেল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন পারভেজ হোসেন ইমন। এদিকে আজ ইমনের বিকল্প হিসেবে চারিথা আসালাঙ্কার নাম ঘোষণা করেছে লাহোর কালান্দার্স।
এবারের পিএসএলটা ভুলে যেতে চাইবেন রিশাদ হোসেন। বিগ ব্যাশ কাঁপিয়ে এবারের পিএসএল এ নতুন দল পেয়েছিলেন টাইগার লেগি, কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। লাহোর কালান্দার্সের হয়ে আগের পিএসএল এ 7 ম্যাচে 13 উইকেট নিয়েছিলেন রিশাদ। পরে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে মাঝপথে ফিরে আসেন তিনি, পরে আবার গেলেও আগের সেই ধারাবাহিকতা ছিল না রিশাদের। এবার অবস্থা আরও করুন। 4 ম্যাচ খেলে উইকেট নিয়েছেন মাত্র 2টা, রান খরচ করেছেন দেদারসে 11.07 হারে। ভুলে যেতে না চাইলেও এপিএসএল থেকে খালি হাতে ফিরতে হয়েছে তানজিদ হাসান তামিমকেও। দারুণ ফর্ম নিয়ে পাকিস্তানে গেলেও তাকে বসে থাকতে হয়েছে টিম কম্বিনেশনের কারণে। তবে একই দলে থাকা 2 টাইগার পেসার নাহিদ রানা এবং শরীফুল ইসলাম আলো ছড়াচ্ছেন আপন দুটিতে। পেশোয়ার জালমির হয়ে প্রথম 2 ম্যাচে উইকেট পাননি শরীফুল, কিন্তু বোলিং কারিশমায় মুগ্ধ হয়ে তাকে ক্যারি করেছেন ওটিস গিবসন, যার ফল আসে পরের 2 ম্যাচেই। দারুণ বোলিং করে পরের 2 ম্যাচে 2 উইকেট নেন শরীফুল, সঙ্গে তার ইকোনমিক পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো। আর নাহিদ রানা ছিলেন না প্রথম 2 ম্যাচে, 3 নম্বরে নেমেও 30 রান খরচায় পাননি কোনো উইকেট। তবে সব বদলে যায় চতুর্থ ম্যাচে। সুযোগ পেয়েই নিজের মুনশিয়ানা দেখান নাহিদ, তার আগুনে গোলায় ধসে যায় প্রতিপক্ষ। 4 ওভারে 7 রান দিয়ে নেন 3 উইকেট। পিএসএল এর সবচেয়ে মিতব্যয়ী বোলিং এবং ডট বলের রেকর্ড করেন রানা। পরের ম্যাচে আবারও 2 উইকেট আসে তার ঝুলিতে। সবাই ফিরে আসলেও এখনো আসেননি এই 2 পেসার। আরও 1 ম্যাচের জন্য জালমি তাদের রেখে দেওয়ার অনুরোধ করলে এনওসি বাড়িয়ে দিয়েছে বিসিবি। আগামী 14 এপ্রিল ফেরার কথা রয়েছে তাদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ উইকেটকিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। এর আগে তিনি জাতীয় দলের হয়ে 7টি টি-20 ম্যাচ খেলেছেন। এছাড়া ডানহাতি মিডল অর্ডার ব্যাটার শারমিন সুলতানা দলে ফিরেছেন 7 বছর পর। আগামী 17 এপ্রিল বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। রাজশাহীতে 2 দিনের অনুশীলন শেষে 20 এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। স্কোয়াডে বাকি সদস্যরা হলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক, সুবহানা মুস্তাদি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ঋতুমণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষা, সুলতানা খাতুন, সঞ্জিদা আক্তার মেঘলা। 22 ও 25 এপ্রিল শেষ 2 ওয়ানডে খেলে 26 এপ্রিল সিলেটে যাবে 2 দল। সেখানে 28 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। গত মৌসুমে 23 বছরের খরা কাটিয়ে লিগ শিরোপা উপহার দেয়া কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করেছে মোহামেডান। এ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে ব্যর্থতার দায়ে বলির পাঠা করা হয়েছে দেশসেরা সাবেক এই ফুটবলারকে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আলফাজকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মোহামেডান। এ মৌসুমে নিয়মিত বেতন না পাওয়া সহ নানা সমস্যায় জর্জরিত ফুটবলাররা ক্লাবের অভ্যন্তরীণ সমস্যার সমাধান না করে এককভাবে সব দোষ আলফাজ আহমেদকেই দিয়েছে সাদা কালোরা। মাঠে অক্লান্ত পরিশ্রম, কৌশল ও মেধা দিয়ে দলকে সাফল্য উপহার দেওয়ার পেছন থেকে মূল ভূমিকা পালন করেন একজন কোচ। সাফল্য পেলে হন হিরো, ব্যর্থ হলে দায়ভার তার কাঁধে চাপিয়ে চাকরি থেকে সরিয়ে করা হয় বলির পাঠা। দেশ বিদেশের ক্লাব কিংবা জাতীয় দল সবখানেই একই চিত্র। এবার সে নিষ্ঠুর পরিণতির শিকার হলেন একসময়ের তারকা ফুটবলার আলফাজ আহমেদ, যার অধীনে 23 বছরের শিরোপা খরা কাটিয়ে গত মৌসুমে পেশাদার লিগের প্রথম শিরোপা ঘরে তুলেছিল মোহামেডান। সেই আলফাজ আহমেদকে ক্লাবের ব্যর্থতার দায়ে বরখাস্ত করা হয়েছে কোচের পদ থেকে। বিকেলেও ক্লাবের মাঠে অনুশীলন করেছেন শিষ্যদের নিয়ে। বাড়িতে ফিরে পেয়েছেন ক্লাবের কাছ থেকে চাকরি হারানোর চিঠি। বাংলাদেশ ফুটবল লিগে এবার বেশ দৈন্য দশা সাদা কালোদের। 12 ম্যাচে মাত্র 2 জয়ে 11 পয়েন্ট নিয়ে 10 দলের টেবিলের 7 নম্বরে আছে সাদা কালোরা। জয় আছে শুধু আবাহনী ও পিডব্লিউডির সঙ্গে। গত শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হারের পরই কঠোর হয় ক্লাব কর্তৃপক্ষ। ফেডারেশন কাপেও কোনো রকমের টিকে আছে মোহামেডান। আলফাজের দায়িত্ব পাওয়াটাও ছিল এমন তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়েই। 2022-23 মৌসুমে লিগের মাঝপথে জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিককে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় আলফাজকে। দায়িত্ব নেওয়ার পর হাই প্রোফাইল তারকা ফুটবলার ছাড়াই চমকে দেন আলফাজ। ক্লাবকে উপহার দেন 14 বছর পর ফেডারেশন কাপের শিরোপা। এছাড়াও জয় করেছেন প্রথমবারের মতো লিগ শিরোপা। বড় বড় সাফল্য ছাড়াও ক্লাবকে উপহার দিয়েছেন ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও চ্যালেঞ্জ কাপের রানার্স আপ ট্রফি।
এত সব সাফল্যের পরেও এই মৌসুমে বাজে পারফরমেন্সের পর বরখাস্ত হতে হলো আলফাজ আহমেদকে। সংবাদ বিজ্ঞপ্তিতে কড়া ভাষায় দলের পারফরমেন্সের সমালোচনা করা হয়েছে। তাতে বলা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ফুটবল দলের সাম্প্রতিক পারফরমেন্স অত্যন্ত হতাশাজনক, যা ক্লাবকে বিপর্যয়ের সম্মুখীন করেছে। ফুটবল দলের এমন ফলাফলে ক্লাবের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও মোহামেডানের অগণিত সমর্থকরা মর্মাহত অসন্তোষ প্রকাশ করেছেন। আর এ কারণে আলফাজ আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ব্যর্থতার পর দায়ভার কি শুধুই আলফাজের? গেল কয়েক মাস ধরেই অস্থিরতা বিরাজ করছে মোহামেডানে। দলবদলে ভালো মানের ফুটবলার নেওয়া হয়নি ক্লাবটিতে। যারা আছেন তাদের মধ্যে নিয়মিত বেতন ও সুযোগ সুবিধা না পাওয়া নিয়ে রয়েছে ক্ষোভ ও হতাশা। নির্বাচনের পরও একই চিত্র মোহামেডানে। তারপরেও নিজেদের গা বাঁচাতে সব দায় আলফাজের উপর চাপিয়েছে ক্লাব কর্তারা। মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ আব্দুল কাইয়ুম সেন্টুকে। টিম লিডারের দায়িত্ব পেয়েছেন আমিরুল ইসলাম বাবু। পারভিন আক্তার, সময় সংবাদ। অনূর্ধ্ব-20 সাফে সফলতার পর এবার এশিয়ান কাপ বাছাইয়ের দিকে দৃষ্টি। বাফুফের চূড়ান্ত পর্বে খেলতে এরই মধ্যে পরিকল্পনা হাতে নিয়েছে ডেভেলপমেন্ট কমিটি। পাশাপাশি আয়োজক হতে আবেদন করেছে এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে। রোববার এক বৈঠক শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ডেভেলপমেন্ট কমিটি। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ফুটবলারদের নিয়ে 6 সপ্তাহের ক্যাম্প করবে বাফুফে, সম্ভব হলে যার পুরোটাই ঢাকায় করতে চায় ডেভেলপমেন্ট কমিটি। তবে আছে বিকল্প পরিকল্পনাও। কোনো কারণে ঢাকায় ক্যাম্প সম্ভব না হলে যশোরে 4 আর ঢাকায় 2 সপ্তাহের ক্যাম্প করবে বাফুফে। এবারের বাছাই পর্বের আয়োজক হতে চায় ফুটবল ফেডারেশন। ভেন্যুর জন্য জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা দুটি এফসির কাছে আবেদন করেছে ফেডারেশন। এছাড়াও বিদেশি কোচের পাশাপাশি দেশের বাইরে ম্যাচ খেলানোর পরিকল্পনাও রয়েছে ডেভেলপমেন্ট কমিটির। প্রস্তুতির অংশ হিসেবে অন্তত 3টি ম্যাচ খেলতে চায় বাফুফে। আন্ডার-20 টিমকে আমরা মিনিমাম 6 সপ্তাহের একটা ক্যাম্প করার পরিকল্পনা করছি। 6 সপ্তাহ সম্ভব হলে ঢাকায় থাকবে তারা। যদি না হয় তখন 4 সপ্তাহ যশোর শামসুল একাডেমিতে ঢাকায় রেখে পরবর্তী 2 সপ্তাহ আমরা তাদেরকে ক্যাম্পের ভিতরে নিয়ে আসবো, যাতে প্রস্তুতিটা আমাদের খুব ভালোভাবে নিয়ে আমরা যেতে পারি। আন্ডার-20 টিমটাকে আরও ভালোভাবে তৈরি করার জন্যে আমরা চেষ্টা করব দেশের ভিতরে 3টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এবং দেশের বাইরে একটা শক্তিশালী 2টা দেশে শক্তিশালী টিমের সাথে তাদের আরও 2টো ম্যাচ আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, যাতে এএফসিতে অংশগ্রহণের আগে তারা নিজেদেরকে যথেষ্ট তৈরি করতে পারে। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। লাইফবয়ের প্যাক না কিনলে কিসের ফ্যান? ফুটবল উন্মাদনায় এগিয়ে থাকতে এখনই কিনে ফেলো লাইফবয় লিমিটেড এডিশন প্যাক। প্রতিদিনের রোদে মুখে পড়ে স্পট আর ত্বক হয়ে যায় মলিন। মাত্র 2 আঙ্গুলে রোদকে ব্লক করো। নতুন গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং সানস্ক্রিন SPF 50 রোদ থেকে দেয় 99% পর্যন্ত প্রোটেকশন, আর ভিটামিন সি সিরাম ত্বককে করে ভেতর থেকে ব্রাইট। গ্লো অ্যান্ড লাভলি ব্রাইট ভিডিও সানস্ক্রিন। অ্যালোভেরা ও মিল্ক প্রোটিনযুক্ত লাইফবয় শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং। নতুন লাইফবয় শ্যাম্পু মাত্র 2 টাকায়। অ্যালোভেরা ও মিল্ক প্রোটিনযুক্ত লাইফবয় শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং। নতুন লাইফবয় শ্যাম্পু মাত্র 2 টাকায়। ডাভ কি সাবানের থেকে আলাদা? আপনার সাবান আর ডাভ নিন। একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ লাগে আর ডাভের দিকটা নরম ও কোমল, কারণ ডাভ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। আবার স্বাগত খেলার সময়। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইপিএল শিরোপার রেস জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি। চেলসিকে 3-0 গোলে উড়িয়ে দিল পেপ গার্দিওলা বাহিনী। আর্সেনাল বোর্নমাউথের কাছে পয়েন্ট হারানোয় সিটির সামনে সুযোগ ছিল ব্যবধান কমিয়ে আনার। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে সেই সুযোগটা স্রেফ লুফে নিল সিটিজেনরা। দ্বিতীয়ার্ধের বিধ্বংসী ফুটবলে চেলসিকে 3-0 গোলে হারিয়ে আর্সেনালকে কড়া বার্তা দিল বর্তমান চ্যাম্পিয়নরা। আর্সেনালের বোর্নমাউথের বিপক্ষে হারতেই প্রশ্নটা উঠে গিয়েছিল, এবারও কি কপাল পুড়তে যাচ্ছে গানারদের? টানা 2 মৌসুম দিনের পর দিন ভালো খেলে শেষ ভাগে পচা শামুকে পা কাটাটাকে নিত্য নৈমিত্তিক বিষয় বানিয়ে ফেলেছেন আর্তেতা বাহিনী। এবার সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগালো ম্যানচেস্টার সিটি।
ম্যাচের শুরুটা অবশ্য সিটির জন্য অত সহজ ছিল না। প্রথমার্ধে এনজো ফার্নান্দেজবিহীন চেলসি বেশ গোছালো ফুটবল উপহার দেয়। কোল পালমার এবং হুয়াও পেদ্রোদের হাত ধরে বারবার সিটির রক্ষণে কাঁপুনি ধরিয়েছিল ব্লুরা। ম্যাথিউস নুনেসকে রাইট ব্যাকে খেলানোর ফায়দা তুলে পেদ্রো নেটো বেশ কয়েকবার দোন্নারুমাকে পরীক্ষায় ফেলেন। এমনকি মার্কো কুকুরেল্লা বল জালে জড়ালেও অফসাইডের কারণে লিড পাওয়া হয়নি চেলসির। বিরতির আগ পর্যন্ত সিটিকে দেখে মনে হচ্ছিল তারা কিছুটা ছন্দহীন। আর্লিং হ্যালান্ডও ছিলেন রক্ষণের পকেটে। তবে বিরতির পর ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসা সিটি ছিল সম্পূর্ণ অচেনা। গার্দিওলার মাস্টার ক্লাসে ম্যাচের চিত্র বদলা যায় নিমিষেই। যার নায়ক ফরাসি বিস্ময় রায়ান চেরকি। ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিয়ে চেরকি একের পর এক আক্রমণ সাজাতে থাকেন। প্রথমে তার নিখুঁত ক্রস থেকে নিকো ওরেলির দর্শনীয় হেডে সিটিকে লিড এনে দেন। ঠিক 4 মিনিট পর আবারও চেরকির ঝলক। এবার তার পাশ থেকে চেলসির প্রাক্তন ফুটবলার মার্কো গুয়েহি ব্যবধান দ্বিগুণ করেন। আর ম্যাচের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিয়েছেন জেরেমি ডোকু। ময়েসেস কাইসেডোর ভুল থেকে বল কেড়ে নিয়ে গোল করতে ভুল করেননি এই উইঙ্গার। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় এখন তুঙ্গে। লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখন মাত্র 6 পয়েন্ট পিছিয়ে ম্যানচেস্টার সিটি। তবে সিটির হাতে রয়েছে একটা অতিরিক্ত ম্যাচ, অর্থাৎ থিওরিটিক্যালি পয়েন্টের ব্যবধান মাত্র 3। সবচেয়ে রোমাঞ্চকর, পরবর্তী ম্যাচেই ইত্তিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাস বলে সিটির এই অপ্রতিরোধ্য গতি সামলানো যে কারো জন্যই দুঃসাধ্য। আর্সেনাল কি পারবে তাদের স্নায়ু ধরে রাখতে, নাকি আরও একবার নাটকীয়ভাবে শিরোপা ছিনিয়ে নেবে গার্দিওলার শিষ্যরা? স্ট্যামফোর্ড ব্রিজের এই জয় কিন্তু আরও একবার সিটির পক্ষেই কথা বলছে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এবার ভিন্ন পরিচয়ে হাজির হচ্ছেন সার্জিও রামোস। ফিরছেন স্প্যানিশ ক্লাব সেভিয়ায়, তবে ফুটবলার হিসেবে নয়, নিজের প্রিয় ক্লাব কিনতে যাচ্ছেন রিয়ালের কিংবদন্তি ডিফেন্ডার। $525.9 মিলিয়ন মূল্যে সেভিয়া কেনার প্রস্তাব দিয়েছেন রামোস। লা লিগায় যদি এবার সেভিয়া অবনমনের শিকার হয় তবে 25% দাম কম ধরা হবে। রামোসের সঙ্গে যৌথভাবে আছে বিনিয়োগ সংস্থা 511 ক্যাপিটালস। এরই মধ্যে ক্লাবের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ, দ্রুতই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। সার্জিও রামোস দীর্ঘদিন ছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী। 1986 সালে স্পেনের সেভিয়ার কামাসে জন্ম। বড় হয়েছেন সেভিয়ার আলো বাতাসে, নিজেকে গড়ে তুলেছেন। 2003 সালে সেভিয়া অ্যাথলেটিকোতে ক্লাব ক্যারিয়ার শুরু। এরপর 2004-05 2 মৌসুম ছিলেন সেভিয়াতে। এ সময় ক্লাবটির হয়ে 41টি ম্যাচ খেলেন রামোস। প্রথমবারের মতো উয়েফা কাপে কোয়ালিফাই করে সেভিয়া। সেখান থেকে 2005 সালে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রামোস হয়ে ওঠেন ক্লাবটির কিংবদন্তি ডিফেন্ডার। 469 ম্যাচে করেন 72টি গোল। রামোসের ক্যারিয়ারের আজকের অবস্থানের পেছনে বড় অবদান ছিল সেভিয়ার। 2021-এ রিয়াল মাদ্রিদ ছেড়ে কিছুদিন পিএসজি, এরপর আবারও ফিরেছিলেন শেকরের টানে সেখানে। বর্তমানে মেক্সিকোর ক্লাব মন্টেরের হয়ে খেলছেন 40 বছর বয়সী এই ডিফেন্ডার। তবে সেভিয়ার প্রতি হৃদয়ের আকুলতা রয়েই গেছে তার, তাই তো আবারও ক্লাবটিতে ফিরছেন রামোস। তবে এবার ফুটবলার হিসেবে নয়, স্প্যানিশ ক্লাব সেভিয়া কিনতে যাচ্ছেন তিনি। সার্জিও রামোস ও বিনিয়োগ সংস্থা 511 ক্যাপিটাল যৌথভাবে সেভিয়া কেনার জন্য আলোচনা করছে। এরই মধ্যে অনেক দূর এগিয়েছেন তারা। স্বাক্ষরিত হয়েছে লেটার অফ ইন্টেন্ট। সেভিয়ার প্রাথমিক মূল্য ধরা হয়েছে $525.9 মিলিয়ন। তবে চূড়ান্ত অঙ্ক এখনও ঠিক হয়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সে সভায় 511 ক্যাপিটাল তাদের সংশোধিত প্রস্তাবের রূপরেখা দেবে। তবে চুক্তির ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তাও রয়েছে, আর তা হল লা লিগায় সেভিয়ার বর্তমান অবস্থান। বর্তমানে 31 ম্যাচ শেষে 34 পয়েন্ট নিয়ে অবনমনের ঝুঁকিতে রয়েছে ক্লাবটি। চুক্তির মধ্যে এ বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি সত্যিই ক্লাবটি রেলিগেশনে পড়ে তবে দাম 25% কম রাখা হবে। রামোস সেভিয়া বিক্রির বিষয় প্রথম সভায় থাকলেও পুরো বিষয়টি দেখাশোনা করছেন তার বিনিয়োগ অংশীদাররাই। মাছ ও মাছের বাইরে সময়টা একেবারেই খারাপ যাচ্ছে সেভিয়ার, তাই সাবেক তারকা ক্লাবটির পরিচালক হয়ে এলে আবারও সুদিন ফিরবে ক্লাবটিতে, এমনটাই আশা করছেন সমর্থকরা। দ্রুতই সবকিছু পর্যালোচনা করে হবে আনুষ্ঠানিক চুক্তি। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। পুরুষ দলের অবনমন ঠেকাতে এক নারীর দ্বারস্থ হল বুন্দেসলিগা ক্লাব ইউনিয়ন বার্লিন, আর তাতেই ইতিহাস সৃষ্টি হলো ইউরোপের শীর্ষস্থানীয় লিগে। প্রথমবারের মতো ইউরোপিয়ান টপ 5 লিগের
ডাগআউটে দেখা যাবে নারী কোচ। ইতিহাস গড়া এই কোচের নাম মেরি লুইস এতা। মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য অন্তর্বর্তী কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ক্লাব। পর্দায় যাকে দেখছেন তার নাম ম্যারি লুইস এতা। ৩৪ বছর বয়সী এই নারী এখন জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। ইউরোপিয়ান টপ 5 লিগে প্রথম নারী হিসেবে পুরুষ দল সামলাবেন মেরি লুইস। মৌসুমের বাকি অংশের জন্য তাকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান টপ ফ্লাইটের ক্লাব ইউনিয়ন বার্লিন। বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। চলতি বছর লিগে মাত্র 2টি ম্যাচ জিতেছে ইউনিয়ন বার্লিন। ধারাবাহিক ব্যর্থতায় চোখ রাঙানি দিচ্ছে অবনমনের শঙ্কা। শনিবার পয়েন্ট টেবিলের তলানির দল এফসি হাইডেনহেইমের কাছে 3-1 গোলে হারলে কঠিন পথেই হাঁটার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বরখাস্ত করা হয় কোচ স্টিমেন বাউমগার্টকে। তারই সহকারী কোচ ছিলেন ম্যারি লুইস। হেড কোচকে সরিয়ে তাই এই নারীর কাঁধে উঠেছে দল সামলানোর দায়িত্ব। বুন্দেসলিগায় আমাদের অবস্থান এখনও নিরাপদ নয়। ক্লাব এই চ্যালেঞ্জিং কাজের জন্য আমার উপর আস্থা রাখায় আমি আনন্দিত। ইউনিয়নের অন্যতম শক্তি সবসময় ছিল এবং এখনও আছে, আর সেটা হচ্ছে এমন পরিস্থিতিতে সবাই মিলে ঐক্যবদ্ধ থাকা। অবশ্য এত দূর পথ হুট করে পাড়ি দেননি ম্যারি লুইস। 2023 সালের নভেম্বরে বুন্দেসলিগার প্রথম নারী অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব নেন ইউনিয়ন বার্লিনের। 3 মাস পর প্রধান কোচ নিষেধাজ্ঞায় পড়লে টাচ লাইনে হেড কোচ হিসেবে দাঁড়ান ম্যারি লুইস। সে ম্যাচে ডার্মস্ট্যাডকে 1-0 গোলে হারায় ইউনিয়ন বার্লিন। যদিও খেলোয়াড়ি জীবন খুব একটা বর্ণাঢ্যময় নয়, জাতীয় দলের হয়ে কখনোই খেলা হয়নি জার্মান এই নারীর। তবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন টারবাইন পটসডামের হয়ে। আগামী মৌসুমে ইউনিয়ন বার্লিনের নারী দলের দায়িত্ব নেওয়ার কথা ছিল ম্যারি লুইসের। তবে পেশাদার ফুটবলে প্রথম নয় ম্যারি লুইস। 1999 সালে ইতালিয়ান 3rd ডিভিশনের ক্লাব ভিতার ভেসেতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলান ক্যারোলিনা মোরাসি। মাদার অফ ফুটবল নামে ডাকা হতো এই ইতালিয়ানকে, যদিও ডাগআউটে তার স্থায়িত্ব ছিল মাত্র 2 ম্যাচ। সাব্বির মিথুন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। লা লিগায় শিরোপার আরও কাছে বার্সেলোনা। কাতালান ডার্বিতে স্পানিওলকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। অন্যদিকে বুন্দেসলিগায় সেন্ট পাউলোর জালে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ভেঙেছে জার্মান লিগে অর্ধ শতাব্দীর পুরনো গোলের রেকর্ড। টানা 2 ম্যাচে পয়েন্ট হারিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগা শিরোপাটা প্রায় তুলে দিয়েছে বার্সেলোনার হাতে। নিজেদের কাজটা ঠিকঠাক করলে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলা শুধু সময়ের ব্যাপার হ্যান্সি ফ্লিকের দলের। ঘরের মাঠে কাতালান ডার্বিতে কোনো ভুল করেনি বার্সা। নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে পেয়েছে সহজ জয়। আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে স্পানিওলকে চেপে ধরে বার্সেলোনা। ম্যাচের 9 মিনিটে কর্নার থেকে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় বার্সা। 10 ম্যাচ পর জালের দেখা পেলেন স্প্যানিশ ফরওয়ার্ড। 13 মিনিটে সমতা আনার সুযোগ পেয়েছিল স্পানিওল। বার্সার অফসাইড ফাঁকি দিয়ে কিকে গার্সিয়া পোস্টে শট নিলেও তা রুখে দেন বার্সা গোলরক্ষক। লিড বাড়াতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি হ্যান্সি ফ্লিকের দলকে। ম্যাচের 25 মিনিটে ইয়ামালের বাড়ানো বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। সবচেয়ে কম বয়সে লা লিগায় 100তম ম্যাচ খেলার কীর্তি গড়েছেন লামিন ইয়ামাল। অ্যাসিস্টের পর সুযোগ ছিল স্কোরশিটে নাম লেখানোর। মাইলফলক স্পর্শের ম্যাচে ইয়ামাল জালের দেখা পেতে পারতেন 31 মিনিটে, কিন্তু তার ফ্রিকিক অল্পের জন্য লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ম্যাচের 54 মিনিটে আবারও জালে বল পাঠান তোরেস, তবে অফসাইডে বাতিল হয় সে গোল। পরের মিনিটেই ব্যবধান কমায় স্পানিওল। ডিবক্সের বাইরে থেকে জোরালো শটে জাল খুঁজে নেন পল লোজানো। ম্যাচে সমতা আনতে বার্সার সঙ্গে সমানে সমান লড়াই করছিল স্পানিওল, কিন্তু শেষ দিকে 2 গোল করে সেই স্পানিওলের সম্ভাবনা শেষ করে দেয় বার্সা। 87 মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ান ইয়ামাল, গোল করে রাঙান নিজের 100তম ম্যাচ। 2 মিনিট পর বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ডের গোলে ব্যবধান 4-1 করে হ্যান্সি ফ্লিকের দল। নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের জয়। 31 ম্যাচে 79 পয়েন্ট হ্যান্সি ফ্লিকের দলের। সমান ম্যাচে 70 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে বুন্দেসলিগায় 54 বছর পুরনো গোলের রেকর্ড ভেঙেছে বায়ার্ন মিউনিখ। 1971-72 মৌসুমে লিগে 101 গোল করেছিল বায়ার্ন। কিংবদন্তি গার্ড মুলার একাই করেছিলেন 40 গোল। ফ্রান্স বেকেনবাওয়ার মুলারদের নিয়ে গড়া সেই দলটির রেকর্ড টিকে ছিল 54 বছর। এবার হ্যারি কেন, মুসিয়ালারা 5 ম্যাচ হাতে রেখেই ভাঙলেন সেই রেকর্ড। ম্যাচে 5 গোল করা বায়ার্নের চলতি মৌসুমে এখন গোল সংখ্যা 105। নিজেদের রেকর্ড ভেঙে শিরোপার আরও কাছে চলে গেছে বাভারিয়ান পরাশক্তিরা। 29 ম্যাচের 24টিতে জয় পাওয়া বায়ার্নের সংগ্রহ 76 পয়েন্ট। আর এক ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হবে ভিনসেন্ট কোম্পানির দলের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। তো খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ হয়ে 2 বছরের জন্য নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত জানিয়ে আপিলের সুযোগ থাকলেও অদৃশ্য কারণে দ্বিধায় ভুগছেন স্বর্ণজয়ী এই অ্যাথলিট। এদিকে এই ঘটনায় একে অপরের উপর দায় চাপাচ্ছে মাবিয়া ও অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিওএ এর দাবি জানা সত্ত্বেও নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন মাবিয়া, যদিও তা অস্বীকার করেছেন তিনি। 9 মার্চ রাজধানীর খিদমা হাসপাতালের স্পোর্টস অ্যান্ড অর্থোপেডিক সার্জন হাফিজুর রহমানের প্রেসক্রিপশনে এডিমিট 20 মিলিগ্রাম ওষুধ সেবন করেন মাবিয়া আক্তার সীমান্ত। হাঁটুতে সয়েলিং, সেটা উপশমের জন্যই এই মেডিসিন। তাতে এসএ গেমসে স্বর্ণজয়ী অ্যাথলিট উপকার পেলেও শরীরে প্রবেশ করে ডাইইউরেটিক কম্পোনেন্ট, যা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি কর্তৃক নিষিদ্ধ ভারোত্তোলকদের জন্য। ডাইইউরেটিক সয়েলিং কমানোর পাশাপাশি শরীর থেকে বের করে দেয় অতিরিক্ত পানি, যার ফলে ওজন কমার একটি সুযোগ থাকে অ্যাথলিটদের। কোনো ভারোত্তোলক এই সুযোগ নিয়ে যাতে তাৎক্ষণিক ওজন ক্যাটাগরি চেঞ্জ করতে না পারেন, তার জন্যই ওয়াডার এই পলিসি। তাই প্রশ্ন হচ্ছে, মাবিয়া আক্তার সীমান্ত কি জেনে বুঝেই এই ড্রাগ নিয়েছিলেন? গাইডলাইন ছিল না বিধায় কিন্তু এটা করা, এবং আমি জানলেও এই কাজটা করতাম না। কারণ আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে টপ প্লেয়ার আমি, তো আমি আমার ক্যারিয়ার তো ধ্বংস করব না। তো এটা তো জেনে শুনে করার জিনিস না। তো এটা না জানা আমার অজ্ঞতা অবস্থায় হয়েছে, এবং আমাদের এরকম কোনো রেস্ট্রিকশন বা এরকম কোনো কিছু নির্দেশনা দেওয়া নাই। এবং কোনো গেমস চলাকালীন অবস্থায় আমাদের যে ডক্টর কমিটি থাকে তারা কখনোই ফিল্ডে এসে আমাদেরকে দেখেন না। নিষিদ্ধ ড্রাগের বিষয়ে সচেতন করতে আইওসির পাশাপাশি কাজ করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। জানিয়ে নিয়মিত বিরতিতে অনুষ্ঠিত হয়েছে সেমিনার, যার একটিতে অংশ নিয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত নিজেও। সবশেষ 21 নভেম্বর এই সেমিনার করা মাবিয়া নাকি একই সেশন করেছেন এর আগেও। তারপরও কেন এই ঔষধ নিলেন তিনি? যদি আমি কিছু করে থাকতাম তাহলে আমি স্যাম্পল দিতেই যেতাম না। আর যেহেতু আমি ইচ্ছাকৃত করি না, আমার মেডিকেল ডকুমেন্টসই ছিল, আমি সশরীরে ওখানে প্রেজেন্ট হয়ে স্যাম্পল দিয়েছি। কোনো সেমিনারে কিন্তু ব্যাখ্যাও দেওয়া হয় নাই যে এটা ওয়েট লিফটারদের জন্য নিষেধ। সো এটা আমরা অবগত থাকি না। হ্যাঁ, তো উনি যে অ্যাকচুয়ালি কিসের ডক্টর সেটা কিন্তু আমরা জানি না। আর আমার যেহেতু হাঁটুর জয়েন্টে প্রবলেম হয়েছে, তো উনি কি হাঁটুর জয়েন্ট ঠিক করার ডক্টর? তা তো না। তা স্বাভাবিকলি যেহেতু আমাদের স্পোর্টসে কোনো ডক্টর নাই, আমি বাইরে ডক্টর দেখিয়েছি। 29 অক্টোবর 2025 ডোপ টেস্টের জন্য মাবিয়ার শরীর থেকে নমুনা সংগ্রহ করে বাংলাদেশ অলিম্পিক মনোনীত একজন চিকিৎসক। সেখানে তালিকা নেওয়া হয়েছিল সম্প্রতি কি ধরনের ওষুধ সেবন করেছেন তিনি। বিওএর একটি সূত্রের দাবি, সেই ফর্মে প্রায় 10টি ওষুধের নাম লিখলেও মাবিয়া গোপন করেন এডিমিট 20 নাম, যার দায় তিনি এড়াতে পারেন না বলে মত অলিম্পিক অ্যাসোসিয়েশনের। এটা শুধু বলার জন্য বলা, সে আমাদের কাছে বলেছে যে সে একজনের ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে সে ওষুধ খেয়েছে। তো সেই ডাক্তার আমাদের ওয়ার্ডার সাথে রিলেটেড ডাক্তার না, ওর তো কোনো সমস্যা নেই। সে ওই ডাক্তারের প্রেসক্রিপশন নিয়েছে, সেই প্রেসক্রিপশনটা তার নিয়ম মোতাবেক তাকে অফিসিয়ালি আমাদের মেডিকেল টিমের কাছে সাবমিট করার কথা। করলে পরে আমাদের এখান থেকে এটা আমরা ওয়ার্ডারকে পাঠানোর পরে ও যদি দেখে মনে করে যে ওর এটা খুবই জরুরি না হলে না, তখন ওরা কিন্তু এটা অ্যাপ্রুভাল দেয়, কিন্তু ওদের অ্যাপ্রুভালটা থাকতে হবে। গেল বৃহস্পতিবার মাবিয়ার হাতে এই নিষেধাজ্ঞা পৌঁছালেও জানুয়ারি থেকেই তিনি ছিলেন নজরদারিতে। তার উপর এই ব্যান থাকবে 30 ডিসেম্বর 2027 পর্যন্ত। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও রিয়াল মাদ্রিদ শিবিরে ফিরছেন জার্মান তারকা টনি ক্রুস। এবার তাকে ম্যানেজমেন্ট স্তরে চাইছে ইউরোপের সেরা ক্লাবটি। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে। সান্তিয়াগো বের্নাব্যুতে কোন দায়িত্বে তিনি ফিরবেন তা এখনও স্পষ্ট নয়, তবে অনেকেই ধারণা করছেন আগামী মৌসুম থেকে ম্যানেজমেন্ট স্তরে তাকে নিয়ে ভাবছে ক্লাবটি। সেক্ষেত্রে হয়তো কোচের ভূমিকাতেও দেখা যেতে পারে। 2014 থেকে 24 সাল পর্যন্ত টানা 10 বছর মাদ্রিদিস্তাদের হয়ে খেলেছেন ক্রুস। জিতেছেন 5টি চ্যাম্পিয়ন্স লিগ ও 4টি লা লিগা শিরোপা। তার বিদায়ের পর থেকে সমর্থকদের উচ্চ প্রত্যাশা পূরণ করতে পারছে না ক্লাবটি, যে কারণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচের চেয়ারে দেখা গেছে রদবদল। তার হাত ধরে নতুন স্বপ্ন দেখছে মাদ্রিদের ক্লাবটি।
এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ শিমুল। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।